এই প্রেসিডেন্ট রাইসি কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় ছিল সেই অর্থে, যখন তিনি প্রধান বিচারপতি। তো আমেরিকার যারা মনোনীত না বা পছন্দের না, তাদের বিরুদ্ধে তো তাদের নানা রকম ব্যবস্থা থাকে। প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ 5 জন নিহত, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি স্রেফ দুর্ঘটনা না পরিকল্পিত নাশকতা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চেঞ্জ টিভির দর্শক শ্রোতাকে। এই ঘটনাটা যেহেতু এখনো পর্যন্ত ইরানের পক্ষ থেকে দুর্ঘটনা বলা হয়েছে এবং খুব সুস্পষ্ট করে বলা হয়েছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে, এবং এমনকি উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এবং দুর্গম এলাকা হওয়ার কারণে। সেক্ষেত্রে ইরানের পক্ষ থেকে যেহেতু বলা হচ্ছে এটা দুর্ঘটনা, সেক্ষেত্রে এটাকে আমরা এখনো পর্যন্ত দুর্ঘটনা হিসেবে দেখতে চাই। কিন্তু এই দুর্ঘটনা এমন একটা সময় ঘটেছে যে সময় মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা বিশ্বে অনেকগুলো সংবেদনশীল, স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। বিশেষ করে গাজা ইসরায়েলের মতো একটি যুদ্ধ চলমান সেই সময়, এবং ইরানের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই সময় যখন ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী নিহত হয়েছেন, তখন নানা রকমের গুঞ্জন, নানা রকমের সন্দেহ, নানা রকমের আশঙ্কা জনমনে ছড়িয়ে পড়েছে, বিশ্ববাসীর মনে ছড়িয়ে পড়েছে। এটা স্বাভাবিক। এই হত্যাকাণ্ডের সঙ্গে অনেকে ধারণা করছে যে মোসাদের কোনো সম্পৃক্ততা আছে কিনা। এখানে মোসাদের কোনো সম্পৃক্ততা আছে কিনা সে কথাও আমি আগের প্রশ্নের মতোই বলবো যে সম্পৃক্ততা আছে কিনা তা এখনই বলা যাচ্ছে না, যেহেতু একটা ঘটনা ঘটেছে এবং ইরান এই বিষয়টা নিয়েই এখন ব্যস্ত, যে প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর দাফন কাফন, তাদের লাশ উদ্ধার, এবং খুবই দুজন জনপ্রিয় ব্যক্তি দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট, সেক্ষেত্রে সারা জাতি শোকে মুহ্যমান। এই একটা অবস্থার ভেতর দিয়ে এখন কে কোথায় কি, এইটা আসলে অনেক বেশি আমরা যারা বাইরে থেকে দেখছি, তারা যেভাবে দেখছি, ইরানি কর্মকর্তারা হয়তো ভেতরে ভেতরে তারা অনেক কিছুই নজর রাখবে, স্বাভাবিক। কিন্তু এই বিষয়টা এই মুহূর্তে খুব বড় হয়ে দেখা দিচ্ছে না। আগে এই কাজগুলো সমাধান করা দরকার, লাশ উদ্ধার করা, তার দাফন কাফন, এবং রাষ্ট্র কিভাবে এত বড় বড় কর্মকর্তা হারানোর পরেও রাষ্ট্র কিভাবে সঠিক পথে চলে, সেটা হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেইগুলো ঠিকঠাক রাখা। তবে আমি আগেই বলেছি, যেহেতু মধ্যপ্রাচ্যের অত্যন্ত সংবেদনশীল, স্পর্শকাতর সময়ে এই দুর্ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের বিষয়ে ইরান মাথায় রাখবে, সব বিষয়ে নজর রাখবে, এটা আমি ধারণা করি। সেক্ষেত্রে মোসাদ যেহেতু আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার, মানে গুরুত্বপূর্ণ প্লেয়ার এই অর্থে মোসাদ আন্তর্জাতিক অঙ্গনে অনেক ঘটনার সাথেই জড়িত, বিশেষ করে শত্রু খতমের ক্ষেত্রে মোসাদের কোনো জুড়ি নেই, এটা সবাই জানে। সেক্ষেত্রে মোসাদ এখানে জড়িত যদি থাকে, তাতে খুব অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ মোসাদের যে মিশন, মোসাদ সেই মিশন সাকসেস করতে চাইবে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে যদি ইরান মোসাদের কোনো জড়িত হওয়ার কোনো আকার ইঙ্গিত পায় বা কোনো তথ্য তাদের হাতে আসে, তাহলে ইরানও তার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সে ব্যবস্থা নেবে বলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই হত্যাকাণ্ডের পরে মুসলিম বিশ্বের বড় ধরনের ক্ষতি হয়ে গেল কিনা? নিশ্চয়ই মুসলিম বিশ্বে একটা বড় ধরনের ক্ষতি হলো তো বটেই। কারণ হচ্ছে যে আমরা সবাই জানি মধ্যপ্রাচ্যের যে বর্তমান যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, তা আমি মনে করি যে ইতিহাসের বাঁক পরিবর্তন করে দেওয়া ঘটনা। এই বাঁক পরিবর্তন করে দেওয়া ঘটনার ভেতরে এই বাঁক পরিবর্তন করে দেওয়া ঘটনাগুলো ঘটছে মূলত ইরানের নেতৃত্বে। শুধু মুসলিম মধ্যপ্রাচ্যে না, আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু একই ঘটনা ঘটছে, যার নেতৃত্বে ইরান, রাশিয়া এবং চীন রয়েছে। এবং আমি মনে করি, আপনারা হয়তো শুনলে অবাক হবেন বা ভাবতেও পারেন, অবাক হতে পারেন, কিন্তু চীন এবং রাশিয়াকে আজকে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের যে ফ্রন্ট লাইনে আজকে আমরা দেখছি, সেই জায়গায় মূলত ইরান এনেছে। ভেতর থেকে ইরান সবচেয়ে বেশি কাজ করেছে। কারণ ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পরে যে মার্কিন বিরোধী বা বিশ্ব বলবর্তী শক্তির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল ইরান, সেই রকম অবস্থান আমরা কখনোই রাশিয়া এবং চীনকে নিতে দেখিনি। তাদের ডিপ্লোমেসিটা ছিল অনেকটা সফট, আর ইরানের ডিপ্লোমেসি ছিল খুবই
হার্ড লাইনের ডিপ্লোমেসি। এই হার্ড লাইন ডিপ্লোমেসিতে রাশিয়া এবং চীনকে সম্পৃক্ত করেছে ইরান। সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ানের মৃত্যুর মধ্য দিয়ে শুধু মুসলিম বিশ্ব না, সারা বিশ্বের জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেল। তবে এটাও ঠিক যে প্রত্যেক ব্যক্তি গুরুত্বপূর্ণ, তবে কোনো ব্যক্তি অপরিহার্য নয়। প্রেসিডেন্ট রাইসি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানের অবর্তমানেও ইরান তার কাজ এবং বিশ্ব পররাষ্ট্র শক্তির বিরুদ্ধে যে বলয় গড়ে উঠেছিল সেই বলয় স্বাভাবিক সুন্দরভাবে এগিয়ে যাবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। তাহলে মধ্যপ্রাচ্যের যারা অন্যান্য শাসক গোষ্ঠী আছেন তারা এখন এই মুহূর্তে কি করতে পারে বা তাদের ভূমিকা কি হবে? আমরা এই মুহূর্তে খুব ইতিবাচক কতগুলো ঘটনা দেখছি। ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী যখন গতকাল দুর্ঘটনা কবলিত হয়েছেন, তাদের হেলিকপ্টার যখন দুর্ঘটনায় পড়েছে বলে আমরা খবর পেয়েছি, সারা বিশ্বে খবর ছড়িয়ে পড়েছে, তখন মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ খুবই ইতিবাচক ভূমিকা রেখেছে। তো ইতিবাচক ভূমিকার ভেতরে আমরা আগেই জানি যে কাতারের সাথে ইরানের অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, ওমানের সাথে, ইয়েমেনের সাথে, ইরাকের সাথে, সিরিয়ার সাথে। এর পাশাপাশি সৌদি আরবের সাথে খুব সম্প্রতি যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে এবং সেই কূটনৈতিক সম্পর্ক কিন্তু অত্যন্ত সুন্দরভাবে তরতর করিয়ে ইতিবাচক ভাবে এগিয়ে চলেছে সামনের দিকে। সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে আরো মিশরের সাথেও ইদানিং কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত ভালো। তুরস্কের সাথে ইরানের বরাবরই সম্পর্ক ভালো ছিল, এখনো ভালো আছে। এত কিছুর পরেও তুরস্কের সাথে কিন্তু সম্পর্ক সবসময় হৃদ্যতাপূর্ণ, মধুর ছিল। অন্তত বাণিজ্য ক্ষেত্রে ইরান তুরস্ক একেবারে আত্মার হরিহর। তো সবকিছু মিলে এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু তুরস্ক অলরেডি উদ্ধার কর্মকাণ্ডে ভূমিকা রাখার জন্য ড্রোন পাঠিয়েছে এবং রেস্কিউ টিম পাঠিয়েছে। এরকম আরো অনেকেই সমবেদনা জানিয়েছে, উদ্বেগ প্রকাশ করেছে। ইরাকের পক্ষ থেকে সাহায্য করার জন্য আগেই প্রস্তাব দেওয়া হয়েছে এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ উদ্বেগ, উৎকণ্ঠা প্রকাশ করেছে, হতাশা প্রকাশ করেছে এই ঘটনা এবং সমবেদনা জানিয়েছে। সেক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত ভালো। আবার এটাও ঠিক যে ইরানের সমস্ত কর্মকাণ্ড শুধুমাত্র ব্যক্তি নির্ভর নয়, একজন প্রেসিডেন্ট, একজন পররাষ্ট্রমন্ত্রীর উপর নির্ভর নয়। সেক্ষেত্রে ইরান এগিয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যের যে নীতিগুলো ছিল সেই নীতি অটল থাকবে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলো হুট করে যে ইরান থেকে দূরে সরে চলে যাবে এটি ভাবার কোনো কারণ নেই। এই দুর্ঘটনার পরে আমেরিকা বা ইসরায়েল কোনো উদ্বেগ প্রকাশ করেছে কিনা? আমরা সরাসরি কোনো উদ্বেগ প্রকাশ করার কোনো ঘটনা এখনো পর্যন্ত দেখিনি। হোয়াইট হাউস থেকে একটা বিবৃতি, আনুষ্ঠানিক ব্রিফিং করার কথা ছিল প্রেসিডেন্ট জো বাইডেনের, তিনি ব্রিফিং নিশ্চয় করেছেন এতক্ষণ হয়তোবা। তবে তিনি কি বলেছেন আমি জানি না। তবে এটা ঠিক যে ইরানের প্রেসিডেন্ট বা ইরানের পররাষ্ট্রমন্ত্রী মারা গেলে ইসরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা বা দুঃখ প্রকাশ করার সম্ভাবনা কম। কারণ তারা এই ধরনের ডিপ্লোমেসি, এই ধরনের মানবিক মনোভাব পোষণ করে এইটা আমার ঠিক জানা নেই। আফটার অল ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি যখন প্রধান বিচারপতি ছিলেন তখন তার বিরুদ্ধে কিন্তু আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছিল। বিভিন্ন সময় আমেরিকা যে ইরানের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, বিভিন্ন রকম প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেয়, সাথে সাথে বহু সংখ্যক ব্যক্তির উপরও নিষেধাজ্ঞা দিয়েছে। এই প্রেসিডেন্ট রাইসি কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় ছিল সেই অর্থে যখন তিনি প্রধান বিচারপতি। তো আমেরিকার যারা মনোনীত না বা পছন্দের না তাদের বিরুদ্ধে তো তাদের নানা রকম ব্যবস্থা থাকে। আর যেহেতু তাদের পক্ষ থেকে স্যাংশন ছিল সেখানে এখন তারা যদি ইরানের প্রেসিডেন্টের সেই রাইসির মৃত্যুর পরে তারা যদি উদ্বেগ প্রকাশ করে, উৎকণ্ঠা প্রকাশ করে বা দুঃখ প্রকাশ করে, তাহলে তাদের ওই নিষেধাজ্ঞা তাদের দৃষ্টিকোণ থেকে আর ঠিক থাকে না। সেই জায়গা থেকে আমি মনে করি না যে আমেরিকা বা ইসরায়েল কোনোভাবেই এখানে উদ্বেগ প্রকাশ করবে, দুঃখ প্রকাশ করবে, বরং তারা আমার মনে হয় যে অনেকটা খুশি হবে। কারণ প্রেসিডেন্ট রাইসির কারণেই ইরানের এই মুহূর্তকার ডিপ্লোমেসিটা ছিল অত্যন্ত বিপ্লবী ডিপ্লোমেসি। সেক্ষেত্রে সেই ডিপ্লোমেসির একটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব তো প্রেসিডেন্ট রাইসি ছিলেন। তার মন্ত্রিসভার সদস্য কিন্তু হোসেইন আমির আব্দুল্লাহিয়ান পররাষ্ট্রমন্ত্রী। সেক্ষেত্রে রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী দুইজনই যখন চলে গেছেন তখন তাদের
তাদের পক্ষ থেকে আমি মনে করি না যে কোনো দুঃখ বা শোক প্রকাশ করা হবে। এই দুর্ঘটনার পরে কি ইসরায়েলের বিজয় হলো বলে মনে করেন? না, এই ধরনের ঘটনার পরে ইসরায়েলের বিজয় হয়েছে এটা আমি মনে করি না, মনে করার কোনো কারণ নেই। দুইটা কারণে আমি কথা বলছি। প্রথমত, এটা যেহেতু এখনো পর্যন্ত দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে, এটা ফরমালি ইসরায়েল হত্যাকাণ্ড ঘটিয়েছে বা ইসরায়েলের কারণে এই সমস্ত ঘটেছে তা তো বলা হচ্ছে না বা বলা হয়নি এখনো পর্যন্ত আমার জানার মধ্যে। সেই ক্ষেত্রে এটাকে যেহেতু একটা দুর্ঘটনায় তো কেউ বিজয়ী হয় না, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে এটা যেহেতু যুদ্ধের ভেতরে বা ইসরায়েল ঘোষণা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে হত্যা করেছে এমনটাও তো নয়। সেক্ষেত্রে ইসরায়েলের বিজয় হওয়ার কোনো কারণ আমি দেখছি না। এটা ভাবার কোনো কারণ নেই। যদি ইসরায়েলের পক্ষ থেকে কখনো স্বীকার করা হয়, বলা হয় যে তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যদি বলে যে এটা হত্যাকাণ্ড এবং আমরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছি, তখন বিজয় পরাজয় এগুলোর প্রশ্ন আসবে। এবং একজন মানুষকে হত্যা করার ভেতর দিয়ে তো আসলে বিজয় নিরূপিত হয় না, নিরূপণ হয় না, বিজয় নির্ধারিত হয় অন্যভাবে। সেক্ষেত্রে এটা কোনো দৃষ্টিকোণ থেকেই ইসরায়েলের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।